এটা কি সামান্য কিছু? এটাকে সামান্য করে কেন দেখছো তুমি? অনেক বড় করে দেখতে হবে। ইস, বুকের কোথায় লাগলো দেখি দেখি, প্লিজ দেখি কোথায় লাগলো। প্রিয়তা কথাগুলো বলা শেষ করতেই দুজনেই হেসে ফেলে। প্রিয়তা হাসতে থাকার সময় সামনের দিকে চুলগুলো মুখের ওপরে আটকে যায়। এভাবে প্রিয়তাকে দেখে ইয়াশ মুগ্ধ চোখে চেয়ে আছে। হঠাৎ ইয়াশের হাত প্রিয়তার গাল স্পর্শ করলে হাসি থামিয়ে চুপ করে ইয়াশের দিকে তাকায়। ইয়াশও পরম যত্নে গালে ঠোঁটে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে আঙ্গুল দিয়ে কানের পেছনে গুজে দেয়। আবার কি ভেবে কানের পেছনে গুজে দেওয়া চুলগুলো আবারও সামনে দিয়ে দেয়। এটা কি হলো? প্রথমে ভুল করেছিলাম। আপনাকে এভাবেই সুন্দর লাগছিল। তাহলে কি আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো? এভাবে কেন কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন? আপনি তো থাকবেন আমার বুকে। ইয়াশ প্রিয়তাকে নিজের সবচেয়ে কাছে নিয়ে সে বুকে জড়িয়ে নেয়। এতক্ষণে প্রিয়তা যেন শান্তি মিলে যায়। প্রতিটা পুরুষ যেন কোনো নারীর শান্তির কারণ হতে পারে ভেবে পরম শান্তিতে চোখ বন্ধ করে ভালোবাসা অনুভব করতে থাকে প্রিয়তা। রাত 11টা। খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। রাত তো কম হলো না। এই তোমার জ্ঞান হবে কবে? আমার ভাই নতুন বিয়ে করেছে, বউ নিয়ে রুমে দুজন একসাথে সময় কাটাবে, তা না সবাইকে ধরে গল্প করতে বসে গিয়েছো। নিজে রোমান্সেরও বোঝো না, আবার তাদের দুজন জোড়াকেও ডিস্টার্ব করলে। মাঝখান দিয়ে ইয়াস ভাইয়া ভালো কাজ করেছে, বুদ্ধি আছে, বউকে ঠিকই রুমে ডেকে নিল। আর তুমি? তোমাকে এত কিছু কি ওরা নিজেরা বলেছে যে এত তাড়াতাড়ি ওদের পার্সোনালের সময় কাটাতে হবে? সব কথা বলতে কেন হবে, বুঝতে পারো না? খাওয়া দাওয়া করে রুমে আসার সময় ইয়াশ বলল, শুনলে না? প্রিয় আর ইয়াশ কালকেই চলে যাবে। তাহলে আমরা কি ওদের আর সহজে পাবো? বুশরার সাথে মাঝে মাঝে দেখা হলেও ওদের সাথে আর সহজে দেখা হবে না। এবার একটু আমাকে সময় দেন ম্যাম, আমরাও তো নতুন নতুন কাপল হয়েছি। কেন, তোমাকে কি সময় দেই না আমি? এই যে এখন থেকে আবার তোমার জন্য সময় বরাদ্দ। আচ্ছা তাই? জি সাহেব। খাওয়া দাওয়া শেষ করে হুমায়ুন এসে বিছানায় শুয়ে ফোন ঘাটাঘাটি করছিল। এমন সময় বাটিতে কিছু একটা এনে সেটা টেবিলে রেখে হুমায়ুনের পাশে এসে বসে। কি করছো? কিছু না, এমনি ফোন ঘাটছিলাম। তখন আসেনির জন্য কি রাগ হয়েছে? রাগ তো একটু হয়েছিল। এখন নেই। সত্যি? হুম। তখন কিভাবে উঠে আসবো বলো? লুবন আপু ভাইয়ারা ছিল। বুঝতে পেরেছি। বরকেও তো একটু সময় দিতে হবে নাকি? এই যে এখন থেকে আছি। আচ্ছা। হ্যাঁ আছি তো। সারা রাত পাবো? হ্যাঁ, তোমার বুকেই ঘুমাবো, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে আমি দেখে নেব। ওখানে বাটিতে কি? ও, ওই যে তোমার জন্য সেমাই এনেছি। কথায় কথায় আম্মুর থেকে তোমার পছন্দের কথা জেনে নিয়েছি। আমার মা কি আমার সব পছন্দের কথা বলেছে? হ্যাঁ, প্রায় সবই তো বললো। আমার মা কি এটা বলেছে সে আমার সব পছন্দের মধ্যে তুমিই সেরা, যাকে আমি কোনোদিন সেরা পছন্দ বা ভালোবাসা থেকে বাদ দিতে পারবো না? এটা আম্মুর কেন বলতে হবে? এটা আমি জানি। তুমিই একমাত্র সেই মানুষ যার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না, সময় নিয়ে বেড়েই চলবে। বিশ্বাস করো, আমি তোমার থেকে ভালোবাসা ছাড়া অন্য কিছু সহ্য করতে পারবো না। তুমি আমাকে কষ্ট দিলে আমি কিন্তু মারা। বুশরাকে আর কোনো কথা বলতে না দিয়ে বুশরার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় হুমায়ুন। বুশরা কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। সে ভাবতেও পারেনি হুমায়ুন তাকে এভাবে চুপ করিয়ে দিবে। কিছুক্ষণ পর হুমায়ুন বুশরাকে ছেড়ে দিয়ে বুশরার মুখ তার 2 হাত দিয়ে পরম ভালোবাসায় স্পর্শ করে বলে, ওই যে কি যেন একটা কথা আছে না, ঠোঁটের লিপস্টিকের গ্যারান্টি হয়তো দিতে পারবো না, কিন্তু চোখের কাজল কখনো কান্নায় নষ্ট হবে না। তবে আমি বলবো অতিরিক্ত সুখ বা ভালোবাসায় সেটাও হতে পারে। আমার রানী করে রাখবো তোমায়। বুশরা হুমায়ুনের কথায় কাজে এখনো লজ্জা পাচ্ছে। আর এই লজ্জায় হুমায়ুনের বুকটায় লুকোনোর জন্য নিরাপদ বুঝতে পেরে হুমায়ুনের বুকেই মুখ লুকায়। তার ধারণা এই লোকটা হুটহাট লজ্জা দেওয়ার পাশাপাশি অসম্ভব ভালোবাসতে পারে, যা অন্য কেউ পারে কিনা মনে হয় না। প্রিয়তা শুয়ে থাকা থেকে উঠে বসে, কিছু একটা ভেবে দাঁড়িয়ে যাবে ঠিক তখনই আশ জিজ্ঞেস করে, কি হলো? আগামীকালই যেহেতু চলে যেতে হবে, তাহলে তো ব্যাগ গোছাতে হবে, তাই না? এখানে তো তেমন কিছুই নেই, যা আছে কালকে ব্যাগে নিয়ে নিলেই হবে। এক্ষুনি ঠিকঠাক করে নিই। সমস্যা কি? আপনি শুয়ে থাকুন, আমি 10 মিনিটের মধ্যে সব কাজ শেষ করছি। আমি আসলে তো তাহলে তো
5 মিনিট লাগবে, তাই না? যেহেতু তুমি একা কাজটা করলে 10 মিনিট লাগতো। না একদম না, আপনি আসলে আরো বেশি সময় লাগবে। ইয়াশ বিছানায় নিজের জায়গা থেকে প্রিয়তার দিকে এগিয়ে আসে। প্রিয়তা এখনো শাড়িটা পরেই আছে, তবে আগের মতো শাড়িটা ততটা গোছানো নেই। ফাঁক ফোকর দিয়ে পেটটা ঠিকই রাখা যাচ্ছে। প্রিয়তা পা ঝুলিয়ে বিছানায় বসেছিল বাঁকা হয়ে। ইয়াশ শুয়ে থাকা অবস্থাতে প্রিয়তার দৃশ্যমান কোমরে হাত দিয়ে হ্যাঁচকা টান দিলে প্রিয়তা টাল সামলাতে না পেরে ইয়াশের বুকের উপরেই পড়ে যায়। ছোট চুলগুলোয় আবারও প্রিয়তার মুখ ঢেকে যায়। ইয়াশ চুলগুলো সরিয়ে দেয়। আমি তো চাই তোমার সাথে যখন থাকি তখন সময় একদম থেমে যাক, ঘড়িতে সেকেন্ডের কাঁটাও যেন জায়গা পরিবর্তন না করে। আমি চাই তুমি আমার সাথে থাকলে আমাদের চারপাশে সব কিছু যেন থেমে যায়। এত ভালোবাসো? আমার ভালোবাসা কখনো পরিমাপ করতে পারবে না তুমি। পরিমাপ করতেও চেও না। এত ভালোবাসবো যা তুমি কল্পনাও করতে পারবে না। এত ভালোবাসা আমার কপালে সইবে তো? আমার কেমন যেন এত কিছু স্বপ্ন মনে হয়। আমার সাথে যাবে স্বপ্নের রাজ্যে, যেখানে শুধু তুমি আমি আর শুধু আমাদের ভালোবাসা, যেখানকার ভালোবাসা ভুলিয়ে দেয় সব কিছু। প্রিয়তা লজ্জায় আর কিছুই বলতে পারে না। ইয়াশের বুক থেকে উঠতে যাবে ঠিক তখনই ইয়াশ প্রিয়তাকে টেনে বিছানায় ফেলে দেয়। একজোড়া নেশাক্ত চোখ যেন প্রিয়তার দিকে তাকিয়ে আছে, আর এই চোখের কিছুক্ষণ তাকিয়ে থাকলেই হয়তো অথৈ সাগরে ডুবে যাবে প্রিয়তা। প্রিয়তা আর ইয়াশের শহরে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে যায়। বাসায় যারা হেল্পিং হ্যান্ড ছিল তারাও ছুটিতে। হয়তো ইয়াশের বাবা মা আসলেই সবাই আসবে। ইয়াশ আর প্রিয়তা বাসার ভেতরে চলে যায়। প্রিয়তা নিজের রুমের দিকে যেতে নিলে ইয়াশ হাত ধরে পেছনের দিকে টান দেয়। আপনি কোথায় যাচ্ছেন ম্যাম? রুমে যাব না? আজকে থেকে আমার রুমই আপনার রুম। আমার রুমেই আপনার রুম, চলে আসুন। চলুন আপনার রুমের জিনিসগুলো আমার রুমে নিয়ে যাই। শুধু আমার রুমের জিনিসগুলো আপনার রুমে যাবে? না, আমার বউটাও যাবে। বাই দ্য ওয়ে, গত রাতের মতো তুমি করে বললে হয় না। না, আপনিই বলবো। তাড়াতাড়ি রুমে চলো। কেন? আপনার সব কিছু আমার রুমে নিয়ে আসতে হবে না? রুম গোছাতেও তো সময় লাগবে, তাই না? জার্নি করে আমার এখন এসব করতে ইচ্ছে করছে না। তাহলে বাদ, এত কষ্ট করতে হবে না। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। দুজন রুমে চলে যায়। রুমে ঢুকে ব্যাগ রেখে ইয়াশ খাটের উপর শুয়ে পড়ে। প্রিয়তা নিজের ব্যাগ রেখে তার আগের রুম থেকে পরার জন্য জামা কাপড় আনতে যাওয়ার জন্য এগুলোই ইয়াশ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কি হলো? এখনই তো খাটের কোণায় লাগতো। আমি খেয়াল করিনি। একটু খেয়াল করে চলতে হবে প্রিয়। কেন? আমার খেয়াল রাখার জন্য তো আপনি আছেনই। এখন আমি যদি না থাকতাম তাহলে কি হতো? নিজের খেয়াল নিজেরও একটু রাখতে হবে প্রিয়। আমি তো আছি তবুও। ঠিক আছে, আমি আসছি, আপনি ফ্রেশ হয়নি। শোনো, হ্যাঁ শুনছি। কালো শাড়িটা পরবে? এখন শাড়ি? হ্যাঁ, বাসায় রান্না করতে হবে না। বের হই ফ্রেশ হয়ে, ঘুরে ফিরে রাতে ডিনার করেই বাসায় ফিরে আসবো। আপনার পরীক্ষা কবে যেন? 21 দিন পর। আপনি বাসায় বলেছেন 2 সপ্তাহ পর, এমন কেন? পড়তে হবে অনেক। অনেক যেন থাকে। জি ম্যাম। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আমার কিছু জামা কাপড় অন্তত এখানে নিয়ে আসি। ঠিক আছে। দুজন রাত 8টা-9টা পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসে। দুজন বসে গল্প করছিল। এমন সময় প্রিয়তা ইয়াশকে বলে, আপনাকে না জানিয়ে আমি একটা কাজ করেছি। কি কাজ? আমি এখানে আসার পরপরই বান্ধবীর সাথে পাসপোর্টের অফিসে গিয়ে ওটা বানাতে গিয়েছি। কি? হ্যাঁ, প্লিজ রাগ করবেন না। আপনি রাগ করলে? আমাকে জানালে কি আমি না করতাম? না, কিন্তু ঘুমাও। প্লিজ রাগ করবেন না, আমার ভুল হয়ে গিয়েছে। আর আপনাকে না জানি কিছু করব না। ঠিক আছে, ঘুমাও এখন। আপনি তবুও রাগ করছেন? বলছি তো আর হবে না। ঘুমাতে বলেছি প্রিয়। প্লিজ। ঘুমাও। প্রিয়তা আর কিছু বলে না। শেষে কিনা ইয়াশ তার সাথে চিৎকার করে কথা বলল। তার উচিত হয়নি ইয়াশকে না জানিয়ে এসব করা। প্রিয়তা পাশ ফিরে শুয়ে পড়ে। তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে একপাশে। ইয়াশ ঘটনা বুঝতে পেরে প্রিয়তাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। প্রিয়তা এবার শব্দ করে কান্না করে দেয়। ইয়াশ প্রিয়তার পিঠে হাত বোলাতে থাকে। কান্না করতে হবে না, থামো এবার। প্রিয়, এই প্রিয়, কান্না করতে না করেছি কিন্তু। নিজে বকবে, আবার কান্নাও করা যাবে না। আমি যা বলবো তাই। এখন কোনো রকম কান্না করা চলবে না। বুকে নিয়েছি না? একটা কথা জিজ্ঞেস করছি, সোজা সাপটা উত্তর দিতে হবে। কি?
পাসপোর্ট কেন? আপনার সাথে ঘুরতে যাওয়ার জন্য। শুধু এই একটা কারণেই? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে অন্য কারণ আছে। অন্য কোনো কারণ নেই। আমার পরীক্ষার রেজাল্ট ভালো হলে, সার্টিফাইড ডাক্তার হলে বাইরে যেতে হবে, এটা আগে থেকেই ঠিক করে রাখা আছে। তখন আমি ডক্টর বাবুর বউ। আহ, এখনই না কান্না করছিলে? আবার কান্না করব? না, একদম কথায় কথায় কান্না করা যাবে না। ভালোবাসলে আর কে কান্না করে? চুপ করে এখানেই ঘুমাও আজকে। আমাকে বলতে হবে না, আপনার বুক আজকে আমার বালিশ। ঘুমাও, এখন রাত হয়ে গিয়েছে। ভালোবাসি কে বলবে শুনি? ইয়াশ মুচকি হেসে প্রিয়তার কপালে একটা চুমু দিয়ে বলে, ভালোবাসি প্রিয়, অনেক ভালোবাসি। এবার ঘুমাও, কাল থেকে আবার ক্লাসে যেতে হবে তোমার। আমি মাথায় হাত বুলিয়ে দেই, তুমি ঘুমিয়ে পড়ো। প্রিয়তা সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে ফেলে। ইয়াশ মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। শহুরে আবহাওয়ায় কেটে গিয়েছে বেশ কিছুদিন। সকালে প্রিয়তা তার বড় মার সাথে রান্না শেষ করে ক্লাসে যাওয়ার জন্য রেডি হতে রুমে গিয়ে দেখে ইয়াশ তখনও ঘুমোচ্ছে। প্রিয়তা ভেবেছিল হয়তো ইয়াশ ঘুম থেকে উঠে পড়েছে, কারণ তার আজ পরীক্ষা আছে, আর এই ছেলে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। প্রিয়তা কোমরের শাড়ির আঁচল গুজে ইয়াশকে ডাকতে থাকে। এক পর্যায়ে ইয়াশ ঘুম থেকে উঠে পড়ে। কি হয়েছে? আপনাকে আমি সেই কখন থেকে ডেকে গিয়েছি বলেন তো? এদিকে এসো। কি, নিজে মাত্র উঠলেন, আবার আমাকে বসিয়ে রাখছেন কেন? বাহ! কে বলেছে আমি এখন উঠছি? আমি দেখছি না? আপনি সব সময় ভুল দেখেন। এই যেমন আপনি সকালে ডেকে গিয়েছেন, তখন উঠে পড়েছি আমি। রাতে ঘুমোচ্ছিলেন তো বেশ, কিন্তু আমি সারা রাত জেগে পড়েছি। আমার পড়া শেষ। বাহ, আমার জামাই খুব গতিশীল। এবার উঠুন, খাওয়া দাওয়া করে বের হতে হবে। প্রতিদিনের মতো কপালে ওটা কে দেবে শুনি? সকালে আমি ওঠার সময় দিয়েছি। এখন আবার দিতে হবে, তাড়াতাড়ি দাও, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এসব পাগলামি না করলে হয় না, তাই না আপনার? না, হয় না তাড়াতাড়ি। প্রিয়তা আর কোনো উপায়ন্তর না দেখে ইয়াশের কপালে চুমু দিয়ে দেয়। দুপুরে প্রিয়তা ভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে ইয়াশের জন্য অপেক্ষা করছিল। এমন সময় আহিন এসে পাশে দাঁড়ায়। দাঁড়িয়ে আছিস কেন এখানে? নিতে আসবে তাই দাঁড়িয়ে আছি। তুই দাঁড়ালি কেন? যা বাসায় যা। তুই একা দাঁড়িয়ে থাকবি আর আমি চলে যাব? আমাকে নিতে এখনই চলে আসবে। আজকেই ইয়াশের পরীক্ষা শেষ, তাই হয়তো একটু দেরি হচ্ছে। আগে না ইয়াস ভাইয়া বলতি, আর এখন ইয়াস? ওই একই হলো। পরীক্ষা শেষ কটায়? 10টা থেকে 1টা পর্যন্ত। তাহলে তো অনেক আগে এসে অপেক্ষা করে কথা। তুই যা, আহিন তোর দেরি হয়ে যাচ্ছে। চল পাশে রেস্টুরেন্টে যাই, এক কাপ কফি খাই। উনি এসে কল দিলে চলে আসিস। না রে, তুই যা, আমি কোথাও যাব না। বল না। যাব না, তুই যা না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। আহিন চলে গেলে প্রিয়তা একাই দাঁড়িয়ে থাকে। তারও প্রায় 1 ঘন্টা কেটে যায়। প্রিয়তা দাঁড়িয়ে থেকে বারবার চোখ মুছছে। সে পারত একটা গাড়ি ডেকে বাসায় চলে যেতে, কিন্তু যায়নি, কারণ ইয়াশের আসার কথা ছিল। হঠাৎ ইয়াশের গাড়ি এসে প্রিয়তার সামনে দাঁড়ায়। ইয়াশ ভেতর থেকে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। সরি পাগলি, আমার ভুল হয়ে গিয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করিয়ে ফেলেছি, তাই না? সরি বললাম তো। তুমি কান্না করো না প্লিজ। আমার আসতে দেরি হচ্ছে দেখে একটা গাড়ি নিয়ে কেন বাসায় ফেরোনি? আমি কেন অন্য গাড়ি করে বাসায় ফিরবো? আপনার তো রেসপন্সিবিলিটি ছিল, তাই না? হ্যাঁ, আমি সত্যি সরি জান। প্রিয়তা কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে বসে। ইয়াশ প্রিয়তাকে দেখে ভাবতে থাকে, না জানি বাসায় গিয়ে কি যে হবে তার। বাসায় ঢুকে ড্রয়িং রুমে আবিরাকে সোফায় বসে থাকতে দেখে আরেক দফায় মেজাজ বিগড়ে যায় প্রিয়তার। বাসায় কেউ নেই, সে কেন এখানে বসে আছে? কোনো কথা না বলে প্রিয়তা রুমে চলে যায়। ইয়াশ কী করবে বুঝতে না পেরে আর রুমে যায় না। আবিরার সাথে কথাবার্তা বলে বসে বসে। কিছুক্ষণ পর ইয়াশ রুমে চলে যায় আবিরাকে বিদায় দিয়ে। তুমি নিচে আবিরার সাথে কথা না বলে চলে এলে কেন? আপনি যে 2 ঘন্টা আমাকে অপেক্ষা করিয়েছেন, আমি কিছু বলেছি? বাসায় এসে দেখি মেয়ে বাসায়, আমি তবুও কিছু বলেছি? বলিনি তো, তাই না? তাহলে আমি তার সাথে কথা বলিনি জন্য আপনি আবার সেটার কারণ জানতে এসেছেন? কথার মাঝে নোংরামি ছড়াচ্ছ তুমি। বাসায় মা বাবা কেউ নেই, ওই মেয়ে একা আমাদের বাসায় কি করছে? আপনারা এত দেরি হয়েছে কেন আমাকে বলেন? তোমার সাথে কথা বাড়ানোর ইচ্ছেই নেই আমার। অযথা মনে নোংরা নোংরা জিনিস কথা পুষে রাখো তুমি। একদম বাজে কথা বলবেন না। আমাদের নিয়ে হয়ে গিয়েছে, আর তার অনেক দিন কেটেও গিয়েছে, তবুও কেন এরকম করো? জানি না, ভালো লাগছে আমার
একা থাকতে দিন একটু। ইয়াশ আর কথা না বাড়িয়ে চলে যায় প্রিয়তার কাছ থেকে। সে নিজেও ভাবে প্রিয়তার রাগ করাটা স্বাভাবিক, তবুও আজকের বিষয়টি এখনই তাকে বুঝতে দেওয়া যাবে না। ইয়াশ রুমে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলছে, সেটা বেশ বুঝতে পারছে প্রিয়তা। তার খুব কান্না পাচ্ছে ইয়াশের ব্যবহারে। সে এমন কেন করছে তার সাথে? একে তো 2 ঘন্টা বাহিরে অপেক্ষা করিয়েছে, তার উপর এত কিছু। ধীরে ধীরে যেন অভিমানের পাহাড় জমছে ইয়াশের প্রতি প্রিয়তার মনে। রাত 11টা বাজে, তবুও ইয়াশ বাহির থেকে আসছে না দেখে প্রিয়তার একটু চিন্তাই হচ্ছে। বাসায় সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে গিয়েছে। এই বাসায় কেউ আর তাকে ভালোবাসে না বলে আক্ষেপ করতে থাকে প্রিয়তা। আজকে যে একটা স্পেশাল দিন, সেটাই এবারই সবাই ভুলে গেছে। ভুলে যাবে নাই বা কেন? সবাই তো আর আগের মতো তাকে ভালোবাসে না। বড় বাবা বড় মাও অনেকক্ষণ বাসায় ছিল না। কেউ তাকে কোনো কিছু জানায় না এখন আর। কেউ তাকে ভালোই বাসে না। এটা ওটা ভাবতে ভাবতে প্রিয়তা ঘুমিয়ে যায়। প্রিয়তা ঘুমিয়েছে দেখে পা টিপে টিপে কেক হাতে নিয়ে রুমে ঢুকে যায় ইয়াশ আর তার বাবা মা। রাত 12টা বাজতে আর 2 মিনিট। ইয়াশ গিয়ে কেকটা টেবিলের ওপর রেখে দেয়। বাহির থেকে আরও 2 জন রুমে চলে আসে। তারা হচ্ছে প্রিয়তার বাবা মা। ইয়াশের বাবা মা আর প্রিয়তার বাবা মা মিলে আজকে ঘোরাঘুরি করেছে। প্রিয়তার জন্যই এসেছে, তবুও তাকে জানানো হয়নি। ঘড়িতে 12টা বাজলে ইয়াশ গিয়ে প্রিয়তার মাথার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে ডাকতে থাকে। প্রিয়তা চোখ খুললেই তাকে শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানায়। প্রিয়তা চোখ মুছতে থাকে। ইয়াশ বুঝে যায় এবার আবেগে সে কি না কি করে বসবে, গুরুজনদের সামনে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই ইয়াশ আগে থেকেই ইশারা করে সামনে দেখতে বলে। নিজের রুমে বাবা মাকে দেখে চমকে যায় প্রিয়তা। বিছানা থেকে উঠেই জড়িয়ে ধরে বাবা মাকে। কিছুক্ষণ পর কেক কাটা হলে সবার সাথে খুব ভালো সময় কাটে প্রিয়তার। প্রায় রাত 1টা পর্যন্ত সবার আড্ডা চলে সেখানে। অনেক রাত হয়ে যাওয়ায় সবাই যার যার রুমে চলে যায়। ইয়াশ দরজা আটকে প্রিয়তার দিকে তাকালে দেখে প্রিয়তা আবারও মুখ কালো করে বসে আছে। বুঝতে পারে হয়তো আবার আবিরার কথা মনে হয়েছে তার। কিন্তু আবিরা হয়তো আগে ইয়াশকে পছন্দ করত, এখন তো আর তা সম্ভব না। ইয়াশ টেবিলের ওপর থেকে একটা কার্ড নিয়ে প্রিয়তার হাতে ধরিয়ে দেয়। কার্ডটি দেখে বোঝাই যাচ্ছে এটা বিয়ের কার্ড। ভালো করে পড়ে অসহায়ের মতো ইয়াশের দিকে তাকায় সে। না, এরকম অসহায়ের মতো তাকিয়ে লাভ নেই। আমি আর এখন ক্ষমা করব না। প্লিজ আর এরকম হবে না, প্লিজ এইবারই শেষ, আর কোনোদিন এরকম করব না। না, আমি ক্ষমা করছি না। তুমি সবাইকে নিয়ে সন্দেহ করো, এটা আমার একদম ভালো লাগে না। আচ্ছা আর করব না। এটা তো সন্দেহ না, আমার খারাপ লেগেছিল। বাসায় এসে দেখি একটা মেয়ে বসে আছে যে কিনা আমার বরকে পছন্দ করত। তুমি কিন্তু বলে দিলে যে পছন্দ করতো, এখন না, সেটা ছিল অতীত। আর সে আজকে আমাকে আর তোমাকে তার বিয়েতে দাওয়াত দিতে এসেছিল। আচ্ছা বলেন তো, বিয়েতে কি পরে যাব? কেউ যাবে না বিয়েতে। আরে বাবুটা রাগ করেছে? রাগ করে না বাবু, এসো আদর করে দিই একটু। ইয়াশ বসে চুপচাপ কেক খেতে থাকে একটু একটু করে। প্রিয়তাকে চুপ করে থাকতে দেখে তার দিকে একটু কেক বাড়িয়ে দিলে প্রিয়তা তাড়াতাড়ি করে খেয়ে নেয়। ইয়াশ হাসতে থাকে। আমার গিফট কোথায়? তোমাকে গিফট না দিয়ে বাঁচা যাবে না জানি। কালকে আমার সাথে বের হবে, ইচ্ছে মতো শপিং করবে। আর এখন কিছু নেই গিফট? হ্যাঁ আছে তো। তাড়াতাড়ি দাও। নিতেই হবে? হ্যাঁ। ইয়াশ বুক পকেট থেকে একটা রিং বের করে প্রিয়তার আঙ্গুলে পরিয়ে দিয়ে বলে, খুব ভালোবাসি আমি আমার প্রিয়কে। আমি সারা জীবন এই প্রিয়কে আমার পাশে চাই। থাকবেন আমার সাথে আমার প্রিয়? থাকবো তো হবু ডাক্তারবাবু। বলে ইয়াশকে জড়িয়ে ধরে। আবার হাজারো রাগ অভিমানের পর দুজনের ভালোবাসায় দুজন একত্রিত হয়। প্রিয়তার বাবা মা শহরে সপ্তাহখানেক ছিল। সেই সময়টা প্রিয়তার খুব ভালো গিয়েছে। এখন আবার আগের মতো বাসায় শুধুমাত্র 4 জন। ইদানিং সে আরশিকেও খুব মিস করে। তাই প্রতিদিন কথা হয়, তবুও তাকে খুব বেশি পরিমাণে মিস করে সে। এদিকে ইয়াশেরও বাইরে যাওয়ার কথা হচ্ছে। এক বাড়ির একজন অলরেডি পড়াশোনার জন্য বাইরে চলে গিয়েছে, আবার আরেকজনের যাওয়ার কথাই হচ্ছিল, আবার নাকি সেও। থাক, এসব আর না ভাবাই ভালো বলে বড় মার সাথে কাজে হাত লাগায়। আজকে শুক্রবার, সব কিছু বন্ধ থাকায় সবাই আজ বাড়িতেই। না হলে এই সময় সবাই বেরিয়ে যায়। দুজন মনোযোগ দিয়ে রান্নাঘরের কাজ করছে। চা বানানো শেষ হলে আঞ্জুয়ারা বেগম চায়ের কাপ প্রিয়তাকে দিয়ে ইয়াশের জন্য নিয়ে যেতে বলে। প্রিয়তাও চা নিয়ে নিজেদের রুমের দিকে যায়। রুমে ঢুকবে এমন সময় হঠাৎ থেমে যায়। একটু জন্য ইয়াশের সাথে ধাক্কা লাগেনি।
হঠাৎ থেমে যাওয়ায় গরম চা একটু প্রিয়তার হাতে পড়ে যায়। ইয়াশ প্রিয়তার হাত থেকে চায়ের কাপ নিয়ে আরেক হাত দিয়ে প্রিয়তাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয়। তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্স নিয়ে চলে আসে। কিছুক্ষণ পর প্রিয়তার হাতে জ্বালা পড়া ঠিক হয়ে যায়। সেটা বারবার বলেই যাচ্ছে, তবুও ইয়াশ হাতে ফু দিয়েই যাচ্ছে। তো পাগল হচ্ছ কেন তুমি? মলম তো লাগিয়ে দিচ্ছ তাই না? মলম তো লাগিয়ে দিয়েছো তাই না? আর সামান্য একটু চা লেগেছে হাতে, আর কিছু হয়নি। এত হাইপার হচ্ছ কেন? ইস, তোমার কিছু হলে তোমার চেয়ে আমাকে বেশি আঘাত করে প্রিয়। তাহলে তো আমি বারবার অসুস্থ হতে চাই। এত কেয়ার পেতে ভালোই লাগে। এরকম ছোটোখাটো আঘাতে ভালোবাসা বাড়ে। সুস্থ থাকলে আমি তোমার যত্ন করি না? তা কর, তবে অসুস্থ হলে একটু বেশি ভালো লাগে। ভালোবাসা বাড়ানোর জন্য আঘাতের দরকার হয় না প্রিয়। যদি ভালোবাসায় আঘাত করলেই ভালোবাসা বেড়ে যেত, তাহলে চারপাশের ভালোবাসার এত হাহাকার থাকতো না। জীবনে অনেক কিছুর অভাব দেখা যায়, কিন্তু এত এত অভাবের মধ্যে সবচেয়ে বড় অভাব হচ্ছে একটা সঠিক মানুষের। আর বিরামহীন হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।